আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালাতেও পারে, আবার নাও চালাতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধে প্রবেশ করলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ ক্ষতি হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আত্মসমর্পণের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি। এদিকে একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে ইরান এবং ইসরায়েল। ইরান পুলিশের সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে তেল আবিব। এদিকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার উপর হামলা চালালেও এখন ইসরায়েলি আগ্রাসী হামলার কেন্দ্রবিন্দুতে ইরানের নাতানজ ও ফোর্দো পরমাণু স্থাপনা। তবে সেটা নিজেরা একা করতে পারবে না ইসরায়েল, তাই আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি নামাতে তোড়জোড় চলছে। এবারে অন্য প্রসঙ্গ। উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং এবং ইআরডি কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, কোনোভাবেই নদীর পানি প্রবাহকে বাধাগ্রস্ত করা যাবে না। বৈঠকে এ উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে এবং একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। সেখান থেকে রাত 12টার কিছুক্ষণ পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ডাক্তার জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া সুস্থ আছেন, তবে তার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় থেকেই চিকিৎসা নেবেন তিনি। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। গত 6 মে লন্ডন থেকে 4 মাস পর উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই প্রথম স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রী। শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ওনার এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছিলেন এবং এটি সমন্বয় করছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে হসপিটালেও উনি কথা বলেছেন। এবং ম্যাডাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগের জন্য সাংবিধানিক কাউন্সিল গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ নিয়ে ঐকমত্য ছাড়াই শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত ধাপের দ্বিতীয় দিনের আলোচনা। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন কমিশনের প্রস্তাবের পক্ষে থাকলেও বিরোধিতা করেছে বিএনপি সহ বেশ কয়েকটি দল। তবে সংস্কারে সবার সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রিপোর্ট করছেন নূর হোসেন। সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ গঠনের লক্ষ্যে চূড়ান্ত ধাপের আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্তত 30টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এদিনের আলোচনায় সাংবিধানিক কাউন্সিল গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে, গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সাংবিধানিক কাউন্সিল করা হলে নির্বাহী বিভাগ দুর্বল হয়ে পড়বে, যা সরকারকে অকার্যকর করে তুলবে। এ দাবির পক্ষে মত দিয়েছে কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি দল। এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনসগুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। একটা নির্বাহী বিভাগ, একটা বিচার বিভাগ
আর একটা হলো আইনসভা। এই তিনটিকে একত্রিত করে যদি এখানে এনসিসি গঠন করা হয়, তাহলে যে সরকার হবে সরকারের উপরে আরেকটি সরকার গঠিত হবে। তবে সাংবিধানিক কাউন্সিল গঠনে জোর দিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ অধিকাংশ রাজনৈতিক দল। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এবং সেই ব্যাপারে অধিকাংশই দলেই ঐকমত্য পোষণ করেছে নীতিগতভাবে। অন্যান্য মডিউল স্ট্রাকচার, ফাংশনাল যে অথরিটি, এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি। আগামীকাল এটির উপর আলোচনা হবে। কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে, যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে, আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো। আর না হলে আমাদের আরেকটি অপশন, যেটি আগের আমলে শেখ হাসিনার আমলে, বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো, যেই আইনে নিয়োগ হতো সেইভাবেই নিয়োগ হবে। আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দিব নাকি আমরা পরিবর্তন চাবো? তো এই বিষয়ে আসলে ঐক্যমত আসা যায়নি। এদিন সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনায় সবার সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আজকের সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি। রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে যেহেতু এটা শেষ হয়নি, আর অন্য যে বিষয়গুলো, বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা আগামীকালের পরে শুক্র এবং শনিবার কোনো বৈঠক হবে না, সকলে সিদ্ধান্ত নিয়েছেন রোববার আবার বৈঠক হবে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ বেশ কিছু বিষয়ে বৃহস্পতিবার আবারও আলোচনা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণা ও সনদ প্রণয়ন ছাড়া নির্বাচনে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, পুরনো বন্দোবস্তের সঙ্গে চলা দল ও গোষ্ঠী তাদের চেপে ধরতে চাইছে। সংস্কার চূড়ান্ত না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সরকারের সমালোচনাও করেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। তোমার দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব। জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা শিক্ষার্থীদের নিয়ে তৈরি সংগঠন এনসিপি। দেশের রাজনীতিতে আসা দলটি নির্বাচনী ডামাডোলের মাঝেও অনেকটাই নিরুত্তাপ। জহিরুল ইসলাম মুসা আপাতত নির্বাচনের চেয়ে মাঠের রাজনীতিতেই বেশি মনোযোগী হতে চাইছে তারা। জুলাই ঘোষণা এবং নতুন বন্দোবস্তের বিষয়ে সরকারকে চাপে ফেলতে ইতোমধ্যেই কর্মসূচি দিয়েছে দলটি। আগামীতেও বড় শোডাউনের চিন্তার কথা জানান দলটির প্রধান উপদেষ্টা যখন আমাদের নিয়ে বসছিলেন শেষবার, আমি তখন বলেছিলাম যে যদি জুলাই সনদের আগেই নির্বাচনের তারিখ বা নির্বাচন বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা আসে, তাহলে সংস্কার প্রক্রিয়া, ঐক্যমত্য প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তারপরও সরকার মনে করেছেন যে এটা দেওয়া প্রয়োজন, কিন্তু এটা একটা অনিশ্চয়তা তৈরি করেছেন। এখন সরকারকে উদ্যোগ নিতে হবে সবাইকে আস্থায় নিয়ে জুলাই মাসের মধ্যেই যাতে আবার সেই সব কাজ, সনদের সব কাজ সম্পন্ন করা যায়। আর জুলাই ঘোষণাপত্র, সেটা সরকার তো বারবার এটা আমাদের ছাত্রদের সাথে এক ধরনের, আমি বলবো, প্রতারণাই করেছে। যদিও সক্রিয় অন্য রাজনৈতিক দলগুলোর মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এনসিপির কয়েকজন গণসংযোগ করতে দেখা গেছে কিছুদিন আগে। বিভিন্ন অনুষ্ঠানেও সরব উপস্থিতি কেন্দ্রীয় নেতাদের। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান একটি পদ্ধতিগত পরিবর্তনের দাবিত হয়েছিল। এ কারণে পরিবর্তন ও সংস্কার না হলে দল হিসেবে তারা আন্দোলনে নামবেন। এখন সব কিছু যদি মাঠের শক্তির উপরে, পেশি শক্তির উপরে নির্ভর করে আমাদের করতে হয়, তাহলে এই দেশ তো বেশি দূর আগাবে না। বারবার আমি মাঠে আমরা আন্দোলন করব, ম্যান পাওয়ার মোবিলাইজ হবে জনগণের, সেই আন্দোলনের প্রেক্ষিতেই এই সরকারের সময় যদি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে জিনিস দাবি আদায় করতে হয়, এটা আমাদের জন্য দুঃখজনক হবে। এবং দেশের মানুষের সাথে যদি একটা প্রতারণার মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাওয়া হয়, আমরা মনে করি না যে দেশের মানুষ আর রাস্তায় নেমে আসবে না। মানে অনেকে তো ভাবছে সবাই ঘরে চলে গিয়েছে, গণঅভ্যুত্থান শেষ, কিন্তু আমরা এটা মনে করি না। আমরা রাস্তায় থাকবো, মানুষকে রাস্তায় আহ্বান জানাবো। এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কথোপকথন ফাঁস এবং নানা অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিলেও এসব কাজ গোয়েন্দা ও মিডিয়ার পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
ডেঙ্গুতে রাজধানীর ১৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে আইইডিসিআর। দেশের বিভিন্ন অঞ্চলে জরিপ চালিয়ে সংস্থাটি বলছে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালী। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুহার লজ্জাজনক। নাজিবুর রহমানের রিপোর্ট। ডেঙ্গুর দাপট মোকাবেলায় এবছর প্রাক মৌসুম প্রস্তুতিতে ঘাটতি ছিল স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের। বরাবরই দুই বিভাগে সমন্বয়হীনতার মাসুল দেন সাধারণ মানুষ। ফলাফল, ডেঙ্গুতে আক্রান্তদের মৃত্যুহার ঊর্ধ্বমুখী। আইইডিসিআর বলছে, ফেব্রুয়ারি মাসে চালানো জরিপ অনুযায়ী ঢাকার 2 সিটির 13টি ওয়ার্ড সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। আর মার্চ মাসে দেশের 8টি জেলায় জরিপ চালিয়ে জানা যায় সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালী। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির পরিচালক। ঝিনাইদহ এবং মাগুরা দেখি তাহলে 60 এবং 55, মানে এটা কত করবে? এটা অনেক হাই, তাই না? বুটো ইন্ডেক্সের কথা যদি আমরা খেয়াল করি, এই দুই জায়গায় অনেক হাই। এবং পিরোজপুরে 20 আর পটুয়াখালী সিটি মিউনিসিপ্যালিটি এরিয়াতে 19.26 বুটো ইন্ডেক্স। সুপেয় পানির অভাব মেটাতে পানি ধরে রাখার প্রবণতা থেকে বরগুনায় এডিসের প্রকোপ এবং আক্রান্ত মৃত্যুহার চরমে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। অত্যন্ত দুঃখজনক, বিশ্বের সবচেয়ে বেশি মর্টালিটি আমাদের দেশে। সো আমাদের এই বিষয়ে আসলে বিষয়টা অত্যন্ত লজ্জাজনক হলেও আমরা যে খুব বেশি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, যেটার কারণে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হচ্ছে, সেটা আসলে ফলপ্রসূ এবং দৃশ্যমান হয়নি এখনো। জনসচেতনতা বাড়ানো না গেলে ডেঙ্গু মোকাবেলা চ্যালেঞ্জিং বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বরগুনায় কিছুতেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ সহ স্থানীয় প্রশাসন। আইইডিসিআরের গবেষণা দল বলছে, সংরক্ষিত বৃষ্টির পানি সহ জলাবদ্ধতার কারণে ঘরে ঘরেই রয়েছে এডিস মশার লার্ভা। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন তারা। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। চিকিৎসক ও নার্স সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে এখন বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। অভিযোগ ডেঙ্গু রোগীদের। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স পাঠানো হলেও এখনও অধিকাংশই যোগদান করেনি। আমাকে আরো ডাক্তারের প্রয়োজন আছে। একজন ডাক্তার এতগুলো রোগী কি করে দেখে? ডাক্তারের সংখ্যা কম, তাই রোগীদের অনেক কষ্ট হয়। রোগীর পাশাপাশি হচ্ছে পর্যাপ্ত ভিজিটর আছে এখানে, যার কারণে হচ্ছে আমাদের এখানে নিয়ম শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ম্যান পাওয়ার, মানুষজন দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের স্যালাইন, প্রচুর পরিমাণে স্যালাইন এবং অন্যান্য ওষুধপত্র দরকার, যাতে আমরা এই চিকিৎসা সেবাটা ঠিকমতো চালাতে পারি। ছুটিকালীন সময় অর্ডারটা হওয়ার কারণে এখনও ওভাবে জয়েন কেউ করেছেন। ডাক্তারদের ভিতরে 2 জন জয়েন করেছেন, আর নার্স ভিতরে 1 জন জয়েন করেছেন। এদিকে সরেজমিন পরিদর্শন করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র আইডিসিআরের গবেষণা দল বলছে, বরগুনার ঘরে ঘরে রয়েছে এডিস মশার লার্ভা। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বৃষ্টির পানি বা জমা রাখা পানি, এই পানিগুলোতে কিন্তু লার্ভার একটা বড় বিস্তার আমরা দেখতে পেয়েছি ফিল্ড লেভেলে আর কি, আমরা প্রতিটা ঘরে ঘরেই। সো এই একটা বিষয় যেটা খুবই জরুরি ভিত্তিতে এটা মোকাবিলা করা উচিত, এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এই মশার বিস্তারটা এবং সংক্রমণটা কমানোর জন্য। মশক নিধনে পর্যাপ্ত বরাদ্দের পাশাপাশি কার্যকরী পদক্ষেপের দাবি স্থানীয়দের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে লালবাগ ডিবি পুলিশের 2 সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বুধবার রাতে এই ঘটনাটি ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টন থানাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার উপর একটি প্রাইভেট কারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে 2 জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে বিনিয়োগ করার আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 25-এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান থাকলেও গবেষণায় তাদের ব্যয় খুবই কম উল্লেখ করে সালেউদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞানের সাথে আমলা ও দাতা সবার সম্পর্ক থাকতে হবে, না হলে দেশের বিজ্ঞান চর্চা পিছিয়ে পড়বে। এ সময় সবাইকে বিজ্ঞান মনস্ক হওয়ার পরামর্শও দেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 700 প্রতিযোগী অংশ নেয় এই মেলায়। 3 দিন ব্যাপী এই বিজ্ঞান মেলা চলবে শুক্রবার পর্যন্ত। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ, যা সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধীও। সকালে রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে মন্তব্য করে বলেন, এই বাজেট জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেও ব্যর্থ হয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। আমরা ব্যর্থ হয়েছি, আমরা নাগরিক সমাজ। কেমন হলো আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট? এতে সমাজের পিছিয়ে পড়া মানুষকে কি গুরুত্ব দেওয়া হয়েছে? এসব জানতেই নাগরিক প্ল্যাটফর্মের এই সংলাপ। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে আশাভঙ্গের বাজেট জানিয়ে বিভিন্ন পেশাজীবীরা বলেন, এতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এই কাঠামোতে এতদিন পর্যন্ত অর্থনীতি চলছে বাংলাদেশে, সেই কাঠামো ভেঙে কিন্তু আর নতুন কোনো বাজেট আসে নাই। ফলে এইবারের বাজেটটা আমাদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আশাভঙ্গের একটা বাজেট হিসেবে উপস্থিত হয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মতে এটি স্বপ্নভঙ্গের ঘষা মাজার বাজেট। অর্থনৈতিক রূপান্তরের কোনো উদ্যোগ এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাইনি। সেই সাথে এখানে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। যে এই বাজেটটা যখন দেওয়া হয়েছে, কোনো এক্সপার্ট বা যারা প্রফেশনালস রয়েছেন, বিভিন্ন যারা স্টেক হোল্ডার রয়েছেন, পলিটিক্যাল পার্টি, এমনকি ইন্টারিম গভর্নমেন্টের ফর্ম করা নিজের কমিশনের সাথেও তেমন কোনো ডায়ালগ বা কনসালটেশন আমাদের জানা মতো হয়নি। জাকাতকে আমাদের আয়ের উৎস হিসাবে গ্রহণ করা যায় কিনা এই প্রস্তাবটা দেওয়ার প্রস্তাব আমি করছি। বাজেটের প্রক্রিয়া, কাঠামো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়ে গেছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই বাজেটের প্রথম সমস্যা হলো ভুলও আছে, ভ্রান্তিও আছে। এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। এই বাজেটের ভিতর দিয়ে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম, সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসেনি। পরবর্তী নির্বাচিত সরকারের বাজেট যেন দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হয়, সেজন্য সরকারের উপর চাপ অব্যাহত রাখার তাগিদ দেন ডক্টর দেবপ্রিয়। আমরা যেন এই চাপটা আমাদের আগামী দিনের নেতৃবৃন্দর প্রতি অব্যাহত রাখি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠন ফোবানার 39তম আসর বসছে নিউ ইয়র্কের পর্যটন এলাকা ব্যাফালোর নায়াগ্রা ফলসে। এবারের আসরের প্রতিপাদ্য প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী ফোবানার শক্তি। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন নর্থ আমেরিকা ব্যুরো চিফ ফরিদ আলম। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের অন্তরে বাংলা সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য বাঁচিয়ে রাখার তাগিদে 1987 সালে গঠন করা হয় ফোবানা, যার পুরো নাম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা। শুরু থেকেই ফোবানা সম্মেলন প্রবাসীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের ফোবানা সম্মেলনের তথ্য জানাতে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের কাছে আয়োজকরা তাদের প্রস্তুতির চিত্র তুলে ধরেন। সময়ের পরিক্রমায় ক্ষমতালোভীদের খপ্পরে পড়ে ফোবানা যদিও একাধিক ভাগে বিভক্ত, তারপরও ফোবানা সম্মেলনের প্রতি রয়েছে প্রবাসীদের ব্যাপক আগ্রহ। সে কথা মাথায় রেখেই আয়োজকরা ঐক্যের কথা ভাবছেন। ফোবানার বিভক্ত সকল গ্রুপকে জাতীয় স্বার্থে দল মতের ঊর্ধ্বে উঠে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ফোবানার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ফোবানা যে লক্ষ্যে সৃষ্টি হয়েছিল সেটি বাস্তবায়নে সকল পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানায়।
ফোবানার কনভেনর সাখাওয়াত হোসেন আজমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গিয়াস আহমেদ, মোহাম্মদ হোসেন খান, মনুর হক চৌধুরী হেলাল। এবারের ফোবানায় সাংবাদিক শাহাবুদ্দিন সাগর, ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাজ সুলাইমানকে স্টিয়ারিং কমিটির সদস্য করা হয়েছে। আগামী 29, 30 এবং 31 আগস্ট লেবার ডে উইকেন্ডে নায়াগ্রা ফলসের শেরাটন অডিটোরিয়ামে বিভক্ত 2 গ্রুপ একত্রিত হয়ে আয়োজন করেছে এবারের সম্মেলন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। গল টেস্টে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের শেষ বিকেলের সুইংয়ে এলোমেলো বাংলাদেশ। শেষ 26 রান তুলতে 5 উইকেট হারানোয় এখন 500 ছোঁয়া নিয়েই শঙ্কায় আছে সফরতরা। স্বপ্ন দেখালেও ডাবল সেঞ্চুরি হয়নি মুশফিকুর রহিমের। নরবরে 90-এ হতাশ করেছেন লিটন দাসও। 9 উইকেটে 484 রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।